আজকে আমরা পড়বো বোরের পরমাণু মডেল। তো বোরের পরমাণু মডেলটা 1913 সালে প্রকাশিত হয়। এটা মূলত 1913 সালে প্রকাশিত হয়। বিজ্ঞানী রাদারফোর্ডের যে মডেলটা ছিল 1911 সালে প্রকাশিত যে মডেলটা, এই মডেলে বেশ কিছু ত্রুটি লক্ষ্য করা যায়। এই ত্রুটির ফলে দেখা যায় যে এই ত্রুটিটাকে সংশোধন করার প্রয়োজন হয়ে পড়ে। এই প্রয়োজনীয়তা থেকে মূলত বিজ্ঞানী বোর ঠিক তার 2 বছর 1913 সালে একটা তার থেকে উন্নত একটা মডেল প্রদান করেন, যেটা বোরের পরমাণু মডেল। তো বিজ্ঞানী বোরের যে পরমাণু মডেল সেটা মূলত হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। হ্যাঁ, কি ফোন আসছে নাকি? আপনি এদিকে তাকিয়ে থাকেন তো। ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর এটা প্রতিষ্ঠিত। হ্যাঁ, প্লাঙ্কের তত্ত্বের উপর প্রতিষ্ঠিত এটা। এবং এই মডেলে যেটা দেখা যায় সেটা হচ্ছে তোমার 3টা প্রস্তাব থাকে। 3টা প্রস্তাব, প্রথম যে প্রস্তাব সেটা হচ্ছে শক্তি স্তর সংক্রান্ত প্রস্তাব। 1 নম্বর হচ্ছে শক্তি স্তর সংক্রান্ত প্রস্তাব। শক্তি স্তর সংক্রান্ত প্রস্তাব। তো শক্তি স্তর সংক্রান্ত প্রস্তাব যেটা, এখন হচ্ছে শক্তি স্তর সংক্রান্ত প্রস্তাব। এই প্রস্তাবে মূলত বলা হয় যেটা, সেটা হচ্ছে পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিছু বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। তো এটা যদি নিউক্লিয়াস হয়ে থাকে, এটা যদি নিউক্লিয়াস হয়, এখানে নিউট্রন এবং প্রোটন থাকে, ইলেকট্রনগুলো দেখা যায় কিছু অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে এগুলো ঘুরতে থাকে। অনুমোদিত এবং নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথ কেন বলা হচ্ছে, এটা তো একটা বিষয়। তো নিউক্লিয়াসকে যেটা কাছের কক্ষপথ তাকে বলা হচ্ছে 1 নম্বর কক্ষপথ, পরেরটা 2 নম্বর কক্ষপথ, তারপরটা 3 নম্বর কক্ষপথ। 1 নম্বর কক্ষপথকে বলা হচ্ছে কে শেল, 2 নম্বর কক্ষপথকে বলা এল শেল, 3 নম্বরটাকে বলা এম শেল, সন চলতে থাকবে। এই কক্ষপথগুলোকে স্থায়ী কক্ষপথ এবং অনুমোদিত কক্ষপথ বলা হয়। অনুমোদিত কক্ষপথ কেন? এই মানগুলো হচ্ছে কোয়ান্টাইজড ভ্যালু। কোয়ান্টাইজড ভ্যালু হওয়ার ফলে এখানে এন এর ভ্যালু 1 হবে, 2 হবে, 3 হবে, এরকম না 2.5 বা 3.9 এরকম কোনো ভ্যালু হবে না। এখানে কি বলছে কোয়ান্টাইজড ভ্যালু, অর্থাৎ অনুমোদিত কক্ষপথ। নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট জায়গাতে সে ঘুরতে পারবে, নির্দিষ্ট অনুমোদিত জায়গায় ঘুরতে পারে, এছাড়া অন্য কোনো জায়গায় সে ঘুরতে পারে না। পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে যে একে স্থায়ী কক্ষপথ কেন বলা হয়। এই প্রথম যেই মতবাদ যেটা বা প্রস্তাব, প্রথম প্রস্তাবের কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত কোন একটা ইলেকট্রন বাহ্যিক কোনো কিছু দ্বারা প্রভাবিত না হয়, সে আপনি কখনো শক্তি শোষণ কিংবা বিকিরণ কোনোটাই করে না। তাহলে বাহ্যিক প্রভাব যদি লক্ষ্য করা যায় সেক্ষেত্রে কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু বাহ্যিক প্রভাব ব্যতীত সে কখনোই ইলেকট্রন আপনি শোষণ কিংবা বিকিরণ করে না। যেহেতু সে কখনো শক্তি শোষণ বা বিকিরণ করে না, তার মানে তার শক্তির মানটা কিন্তু ফিক্সড হবে। যেহেতু মানটা একটা ফিক্সড ভ্যালু, তার মানটা স্থায়ী মান, এই কারণে বলা হয় স্থায়ী কক্ষপথ। আমরা যদিও দেখবো তৃতীয় যে প্রস্তাব, সেখানে গিয়ে দেখবো যে ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করতে পারে, তবে সেক্ষেত্রে আপনি নয়, ওটা বাহ্যিক কোনো প্রভাব থাকে। বাট এখানে বাহ্যিক কোনো প্রভাব থাকবে না। বাহ্যিক প্রভাব ছাড়াই মূলত সে করতে পারবে কি আপনি সে কখনো শক্তি শোষণ বা বিকিরণ কোনোটাই করতে পারে না। তো এই যে শক্তি শোষণের প্রস্তাব, এইগুলোর কথাবার্তা মূলত বলা ছিল আমাদের। তো তারপরেও আমাদের অ্যাডমিশন রিলেটেড কিছু বিষয় জানতেই হবে। যখন কোনো একটা ইলেকট্রন কক্ষপথে ঘুরতে থাকে, সে একটা নির্দিষ্ট শক্তির মান নিয়ে ঘুরতে থাকে, এবং সেই শক্তির মানটা হবে যে এরকম। ইভি হচ্ছে ইলেকট্রন ভোল্ট, শক্তির একটা একক। এনটা হচ্ছে কক্ষপথ নাম না, যতক্ষণ কক্ষপথ এখানে ঠিক তত বসাবো। এই সূত্র থেকে আমাদের অ্যাডমিশন কিছু ম্যাথ আসতে পারে, ছোট ছোট কিছু ম্যাথ আসে। অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিছু ম্যাথ আসছে, সেগুলো আমাকে দেখার চেষ্টা করি। একটা ম্যাথ হচ্ছে দ্বিতীয় কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তি কত। ঠিক আছে, আমি একটু লিখি। দ্বিতীয় কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তি কত।
দ্বিতীয় কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন শক্তি কত, এটা আমরা খুব ইজিলি বের করতে পারি। তাহলে E2 এর ভ্যালু বের করতে হবে, -13.6 ডিভাইড এখানে 2 স্কয়ার ইলেকট্রন ভোল্ট, হিসাব নিকাশ করে -3.4 ইলেকট্রন ভোল্ট আসবে অ্যান্সার। এটা হচ্ছে আমার সেই অ্যান্সার। একেবারে সহজ জিনিস, অ্যাডমিশনের মধ্যে ছোট ছোট জিনিস আসতে পারে। এটা মূলত হচ্ছে প্রথম শক্তি স্তর সংযোগের যে প্রস্তাব ছিল তার একটা অ্যাপ্লিকেশন আমরা দেখলাম। এখন একটা জিনিস লক্ষ্য করব, শক্তির মান ঋণাত্মক হয় না, কিন্তু এখানে শক্তির মান ঋণাত্মক। এই যে একটা বিপত্তি তৈরি হয়ে গেল না, যে শক্তির মান সাধারণত ঋণাত্মক হয় না, কিন্তু এখানে দেখা যাচ্ছে শক্তির মান ঋণাত্মক। তো কক্ষপথে থাকাকালীন ইলেকট্রন শক্তির মান ঋণাত্মক হয়। এখন এটা আমরা একটু পড়াশোনা করতে হবে। এটা ইন্টারমিডিয়েটে খ নাম্বার আসতে পারে, যে পরমাণুতে ইলেকট্রন শক্তির মান ঋণাত্মক হয় কেন। আমার বিশ্বাস যে আশা করি সবার এগুলো তোলা শেষ। আমি কিন্তু খুব ধীরে ধীরে পড়াচ্ছি, এখন তোমাকে সব নোট করে নিতে হবে। নেক্সট একটা জিনিস বলবো, পরমাণুতে ইলেকট্রনের শক্তির মান ঋণাত্মক হয় কেন। পরমাণুতে ইলেকট্রন শক্তির মান ঋণাত্মক হয় কেন, মনোযোগ দিয়ে দিকে তাকাও, একটু পরে তুলে চলবে। আমরা এখানে বেশ কিছু কক্ষপথ নিচ্ছি। এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ, এটা চতুর্থ কক্ষপথ, এটা 5 নম্বর কক্ষপথ, এটা 6 এবং এটা 7, এবং চলতে চলতে এখানে একটা অসীম দূরত্বে একটা কক্ষপথ পাবো আমরা, অনেক দূরে। এখন তোমার কাছে মনে হতে পারে যে কি ব্যাপার, কক্ষপথে এখানে জায়গার কম বেশি হচ্ছে কেন। হ্যাঁ, জায়গার কম বেশি হচ্ছে কেন, জায়গা কম বেশি হচ্ছে মূলত এই কারণে, অনেকের কাছে মনে হতে পারে যে হয়তো বা আকাশসময় একটু কম বেশি হয়ে গেছে। আসলে আকাশসময় কম বেশি হয়নি, মূলত যত উপর দিয়ে আমরা উঠতে থাকবো কক্ষপথের মধ্যবর্তী শক্তির ব্যবধান তত কমতে থাকে। এখানে শক্তির ব্যবধান যত, এখানে শক্তির ব্যবধান একটু কমবে, এখানে আরো কমবে, এখানে আরো কমবে, এখানে আরো কমবে, একটা পর্যায়ে এত কাছাকাছি থাকবে যে সেগুলোকে আলাদা করে বোঝার উপায় নেই যে এটা কত নম্বর কক্ষপথ। তাহলে এইদিকে আমরা মূলত শক্তি দেখাচ্ছি। তাহলে এগুলো কাছাকাছি উপরের দিকে যত যাবে তত কাছাকাছি চলে আসবে। তার কারণ হচ্ছে যে মূলত দেখা যায় যে এখানে আমার যত উপর দিকে যেতে থাকবো কক্ষপথের মধ্যবর্তী শক্তির ব্যবধানের মানটা তত কমতে থাকে। তো আমরা যেটা 9-10 থেকেও যেটা জেনে আসছি সেটা হচ্ছে এরকম, ইলেকট্রন যদি নিচের কক্ষপথ থেকে উচ্চতম কক্ষপথে যায় ইলেকট্রন শক্তি শোষণ করে, ইলেকট্রন উপর থেকে নিচে আসার শক্তি বিকিরণ করে। বিকিরণ অর্থ হচ্ছে শক্তিমান হ্রাস পাবে। এখানে ইনফিনিটি বা অসীম দূরত্ব বলতে আমার একটা দূরত্ব বোঝাচ্ছে যেই দূরত্বে ইলেকট্রন থাকলে কোনো পরমাণু দাবি করতে পারবে না এটা আমার ইলেকট্রন, অর্থাৎ পরমাণুর সাথে তার কোনো আকর্ষণ বল কাজ করে না, পরমাণুর সাথে তার কোনো আকর্ষণ বল কাজ করবে না। তাহলে ধরে নিচ্ছি এখানে একটা ইলেকট্রন অবস্থান করে, এই ইলেকট্রনটা এখন যদি নিচে নেমে এসে একটা কক্ষপথে ফিক্সড হতে যায়, অসীম দূরত্ব অর্থ হচ্ছে এমন একটা দূরত্ব যেখানে দেখা যাবে এই পরমাণুর সাথে সেটা যুক্ত অবস্থায় থাকবে না। এখন বলতে পারে আবার কেমন কথা, তাহলে এটা আবার এইভাবে আসবে কিভাবে। ধাতব বন্ধন সম্পর্কে আমরা 9-10 পড়ে আসছি। ধাতব বন্ধনের বিষয়টা ছিল এরকম, একটা লাইন ছিল, একটু মনে করে দেখো তো এই কথাটা মনে পড়ে কিনা, যে পারমাণবিক শ্বাস তৈরি হয় প্লাস চার্জ, এর মধ্যে ইলেকট্রনগুলো ইলেকট্রন সাগর তৈরি করে, এবং সেই ইলেকট্রনটি তখন কোন নির্দিষ্ট পরমাণুর অধীনে না থেকে বরং ধাতব খণ্ডের হয়ে যায়। এই কথা অর্থই কিন্তু যে পরমাণু ইলেকট্রনটা কোথায় চলে গেছে এর কোনো ঠিক ঠিকানা নাই, তার মানে একটা অসীম দূরত্ব অবস্থান করতেছে। এখন অসীম দূরত্ব থেকে সে কোনো একটা কক্ষপথে সে ফিক্সড হতে চায়। এখন আগে আমার জানতে হবে যে এখানে মূলত শক্তির মান কত, ইলেকট্রনের অসীম দূরত্বে ইলেকট্রন শক্তির মান কত হবে। অসীম দূরত্বে ইলেকট্রন শক্তির মান, আমরা শক্তি মানে জানি দুই ধরনের শক্তি, স্থিতিশক্তি এবং গতিশক্তি। স্থিতিশক্তি বলতে আমরা যেটা বুঝি, কোনো কিছু স্বাভাবিক অবস্থায় ছিল, স্বাভাবিক অবস্থা থেকে তাকে বিকৃত অবস্থায় নিয়ে যাবো, অর্থাৎ একটু উঠালাম, বিকৃত অবস্থায় নিয়ে যাওয়া মাত্র এর ভিতরে একটা শক্তির সঞ্চার হয়, এই শক্তির প্রভাবে এটা ছেড়ে নিচের দিকে নেমে আসে। আমি স্বাভাবিক অবস্থা ছিল এরকম, স্বাভাবিক অবস্থাতে উপরে উঠালাম, বিকৃত অবস্থা যেমন তো ছেড়ে দিলাম নিচে পড়ে গেল, তোমার স্বাভাবিক অবস্থায় বিকৃত অবস্থায় চলে আসছে। এই যে স্বাভাবিক অবস্থায় বিকৃত অবস্থায় যখন নিয়ে আসলাম, স্বাভাবিক থেকে বিকৃত অবস্থায়, তখন তার ভিতরে শক্তি সঞ্চার হয় যাকে বলে স্থিতিশক্তি। তার মানে এই স্থিতিশক্তিটা কেন তৈরি হলো, মূলত গ্র্যাভিটি তাকে নিচের দিকে টানতেছে।
গ্র্যাভিটি যদি কাজ না করতো তাহলে এখানে স্থিতিশক্তি তৈরি হতো না। কারণ স্থিতিশক্তি তৈরি করতে গেলে একটা আকর্ষণ বলের প্রয়োজন হয়ে পড়ে। এখন তাহলে একটু খেয়াল করি, ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ঘুরতে থাকে তাকে কিন্তু কেন্দ্রের দিকে এই প্রোটন, এখানে যে প্রোটনগুলো থাকে এই প্রোটনটা কিন্তু তাকে এই ইলেকট্রনটাকে টান দেয়। কারণ ইলেকট্রন চার্জ মাইনাস, প্রোটন চার্জ প্লাস। এই প্রোটন ইলেকট্রনকে যেদিকে টান দিবে, এই টান দিলে দেখা যায় যে এখানে কিন্তু একটা আকর্ষণ বল সৃষ্টি হয়। তাহলে নিউক্লিয়াস অবশ্যই সেই ইলেকট্রনকে টানবে, না টানলে কিন্তু তার স্থিতিশক্তি তৈরি হচ্ছে না, এখানে একটা আকর্ষণ বল কাজ করে। কিন্তু অসীম দূরত্বে থাকাকালীন নিউক্লিয়াস কখন তাকে আকর্ষণ করতে পারবে না, কারণ ওই ইলেকট্রনটা বর্তমান তার অধীনে নাই। তাহলে বলতে পারে তার স্থিতিশক্তি মান এখানে 0 হবে, এখানে তার স্থিতিশক্তি মান সেক্ষেত্রে 0 হবে। এখন ইলেকট্রন ঘোরে কিভাবে এটা আমাদের একটু জানা দরকার। আমরা তো অনেকে জানি যে ইলেকট্রন ঘোরে কিভাবে, আমরা শুধু জানি এইভাবে ঘোরে ঘোরে ঘোরে। আসলে বিষয়টা এরকম না। এইদিকে ধরুন একটা ভেক্টর কাজ করতেছে, একটা ভেক্টর একটা ঢিলকে যদি শুধুই বেঁধে নিয়ে যদি ঘুরাতে থাকি, চটকে ছেড়ে দিলে সোজা চলে যায়, এটা আঁকা বাঁকা হয়ে যায়, সোজা চলে যায়। তবে সেই স্পর্শক বরাবর সবসময় বাইরের দিকে চলে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। তাহলে এখন তুমি চিন্তা করো, দুইটা ভেক্টর পরস্পর 90 ডিগ্রি কোণে যদি কাজ করে, তার লব্ধি ভেক্টর কত হবে? অবশ্যই 45 ডিগ্রি, ঠিক মাঝ বরাবর হবে। তাহলে 45 ডিগ্রি যদি হয়ে থাকে, তাহলে দেখা যাবে যে দুইটা ভেক্টর যেদিকে কাজ করুক এটা ঠিক 45 ডিগ্রি বরাবর ঘুরে যাবে। এইখানে যখন আসলো আবার এখানে কাজ করবে, আবার এখান থেকে একটু ঘুরে যাবে। এখানে যখন আসলো আবার এখান থেকে আকর্ষণ বল কাজ করে, আবার এদিকে ঘুরে যাবে। প্রতিনিয়ত কিন্তু এইভাবে দুইটা ভেক্টরের লব্ধি বরাবর এটা ঘুরতে এটা ঘুরতে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে মূলত এখানে যদি দুটা ভেক্টরের মধ্যে একটা ভেক্টর যদি আমি মানে এখান থেকে রিমুভ করে ফেলি, তাহলে ওই ভেক্টরটা কিন্তু কোনো লব্ধি পাওয়া যাবে না। তাহলে দেখা যাচ্ছে যে এই বলটার আমার প্রয়োজন আছে, এই যে আকর্ষণ বলের ফলেই কিন্তু ইলেকট্রনটা ঘোরাঘুরি করে। তো এইখানে যেহেতু আকর্ষণ বল নাই, তাহলে এখানে গতিশক্তির মানও 0। তাহলে একটু আগে দেখলাম স্থিতিশক্তি মান 0, এখন দেখলাম গতিশক্তির মান 0। ইন টোটাল এখানে তার এনার্জি ভ্যালু হবে 0। আমি একটু আরেকবার বলি, একটু আরেকবার মনোযোগ দিয়ে শোনো, এর ভিতর সব উঠাই ফেলবা। প্রথম বিষয়টা হচ্ছে যে নিউক্লিয়াস, এখানে যদি নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসটা ইলেকট্রনকে আকর্ষণ করতে পারবে না অসীম দূরত্বে যখন থাকে। তার মানে তার এই ক্ষেত্রে স্থিতিশক্তি মান 0। আবার আকর্ষণ না করে সেই ইলেকট্রনটা ঘুরবেও না। এইটা ফোন কে দেয়, পাগল ছেলে বলে নাকি এরা? ফোন কেটে দেবে, সরি একটা ফোন আসছে। আর লাইভ ক্লাস অসমকে এখনো ফোন দিবা না। তুমি যদি ক্লাস না করতে পারো ভিডিও থেকে যাবে, প্রয়োজন পরে দেখো। এই একটা ছেলে ফোন দিচ্ছে, ফোন দিও না। তো এখানে দেখা যাচ্ছে যেটা আমরা বললাম যে ইলেকট্রন যখন ঘুরবে, ঘুরতে গেলেও কিন্তু আমার এখানে একটা শক্তির প্রয়োজন আছে। হ্যাঁ, এই যে এই কেন্দ্রমুখী একটা বলের প্রয়োজন আছে। কেন্দ্রমুখী বল যদি না থাকে তাহলে ইলেকট্রন ঘুরতে পারবে, তার গতিশক্তি তাহলে কত হবে? 0। তাহলে দেখা যাচ্ছে অসীম দূরত্বে থাকাকালীন তার স্থিতিশক্তির মান 0, তার গতিশক্তির মানও 0, তার মোট শক্তির মান 0। এখন এই অসীম দূরত্ব থেকে যদি কোনো ইলেকট্রন পরমাণুতে ফিক্সড হতে চায়, কারণ পরমাণুতে ইলেকট্রনটা যদি চলে আসে তখনই কেবল সেটা পরমাণু অধীনস্থ হয়, বা বলতে পারি পরমাণুতে ইলেকট্রন বিদ্যমান। এই পরমাণুতে যদি ইলেকট্রন এসে ফিক্সড হতে চায় যে কোনো কক্ষপথে, তাহলে সে যেহেতু উপর থেকে নিচের দিকে নামতেছে প্রতিনিয়ত, তাকে প্রতিনিয়ত সে করবে শক্তিটা এখানে বিকিরণ করবে। তো শক্তি যদি বিকিরণ করে তার শক্তিমান হ্রাস পাবে। তাহলে আগে ছিল 0 থেকে হ্রাস পেয়ে হয়ে যাবে মাইনাস। এটা হচ্ছে ঋণাত্মক। এবং মূলত ইলেকট্রনের শক্তিমান পরমাণুতে থাকলে ঋণাত্মক হয়। আশা করি বোঝার কথা। একটা বিষয় যদি কোনো অংশ যদি না বোঝো, কারণ এখানে হয়তো আমি সরাসরি কথা বলার সুযোগ নাই, এখানে না বুঝলে ভিডিওটা থেকে যাবে 24 ঘন্টা, ভিডিওটা গ্রুপেই থাকবে। একটু কাইন্ডলি একটু কেটে মানে একটু আগে নিয়ে এসে একটু ভিডিওটা দেখে নিবা ক্লাস শেষে। কোথায় সমস্যা একটু পারলে একটু খাতা লিখে রাখবা, ওই ভিডিওটা আবার দেখে নিবা। এরপরে যদি কোনো প্রবলেম হয় আমাকে ইনবক্সে নক করো, আমি তো আছি। যে কোনো রকম আমার হেল্প যতটুকু করা দরকার আমি অবশ্যই করবো। তা আশা করি এটা পারবো আমরা। আমি যা বললাম কথাগুলো একটু তুমি ভিডিওটা দেখে পরে একবার হালকা পাতলা লিখে নিও, এবং তুমি চিত্রটা একটু আঁকতে হবে, তাহলে তোমাকে এখানে 2 দিন দিয়ে দিবে। আমাদের এটা শক্তি স্তর সংক্রান্ত প্রস্তাব। 2 নম্বর প্রস্তাব ছিল কৌণিক ভরবেগ সংক্রান্ত প্রস্তাব।
আর প্রথমে জানতে হবে কৌণিক ভরবেগ কি। কৌণিক ভরবেগের বিষয়টা হচ্ছে, একটু তুমি চিন্তা করো, 9 10 একটা ম্যাথ পড়ে আসছি আমরা, যে দুটা বাস কি করে মুখোমুখি আসে, এসে চট করে সংঘর্ষে লিপ্ত হয়, সংঘর্ষে লিপ্ত হওয়ার পর যে কোনো একদিকে চলে যায়। এই যে সরাসরি যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে সরলরৈখিকভাবে কে বলা হয় রৈখিক ভরবেগ, মানে এখানে ভর এবং বেগ কাজ করে। তো আমাদের সেই ফিজিক্স বইয়ের ম্যাথটা ছিল এরকম যে মিলিত গাড়িদ্বয় কোন দিকে যাবে। আসলে প্রশ্নটা হওয়া উচিত ছিল কয়টা লোক মারা গেল, কয়টা লোক আহত হলো, যারা আহত হয়েছে তাদেরকে নিয়ে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে দাও দ্রুত। এগুলো না করে আমাদের বলতেছে যে মিলিত গাড়িদ্বয় কোন দিকে যাবে। নিঃসন্দেহে বোঝা যাচ্ছে এই ম্যাপটা হচ্ছে সেই ম্যাপটা লিখছে যে গাড়ি মালিক ছিল, মানে ওর লোকজন মারা যায়, যাক আমার গাড়ি কোন দিকে গেছে গাড়ি খুঁজে বের করতে হবে, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, তো যাই হোক, এটা ছিল মূলত রৈখিক ভরবেগ, যে সরলরেখা ভরবেগ ভরবেগটা কাজ করে। কিন্তু যদি ভরবেগটা একটু কোণ করে করে কাজ করে তাহলে সেটা হয়ে যাবে কিন্তু কৌণিক ভরবেগ। তাহলে কোণ করে যখন ভরবেগ কাজ করে তখন সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। আর এক্ষেত্রে একটা বিষয়, যদি একটা বৃত্ত যদি আমরা চিন্তা করি তাহলে দেখো একটা নির্দিষ্ট একটা ব্যাসার্ধ বরাবর সে কিন্তু প্রতিনিয়ত ঘুরে যাচ্ছে, তার মানে এখানে একটা ব্যাসার্ধের বিষয় থাকে। তাহলে রৈখিক ভরবেগকে ব্যাসার্ধ দ্বারা গুণ করলে সেটা হয়ে যায় কৌণিক ভরবেগ। একটু দেখি, এটা একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘোরার সময় সে কেন্দ্রমুখী একটা বল দিবে, আর ব্যাসার্ধ বরাবর সে ঘুরতে পারবে। বাহিরের দিকে একটা বেগ কাজ করবে যেটা ভি, কেন্দ্র বিমুখী একটা বেগ, বাইরের দিকে ছিটকে যাওয়ার প্রবণতা, একটা নির্দিষ্ট ভর থাকে সেটা হচ্ছে এম। তো আমরা রৈখিক ভরবেগ যেটা জানি, রৈখিক ভরবেগ যেটা রৈখিক ভরবেগটা হচ্ছে এমভি। ঠিক আছে, রৈখিক ভরবেগটা হচ্ছে এমভি। এরপরে যদি আমরা কৌণিক ভরবেগ বের করতে চাই, ওর সাথে শুধু একটা ব্যাসার্ধ দ্বারা গুণ করলে হয়ে যাচ্ছে। কৌণিক ভরবেগ মানে এর সাথে ব্যাসার্ধ দ্বারা গুণ করলে হয়ে যাবে। ঠিক আছে, কৌণিক ভরবেগ মানে হচ্ছে একটা ব্যাসার্ধ দ্বারা গুণ করলে হয়ে যাবে। রৈখিক ভরবেগ ইনটু ব্যাসার্ধ দ্বারা যদি গুণ করে দিই সেটা হয়ে যাচ্ছে কৌণিক ভরবেগ। তো ব্যাসার্ধ কি? ব্যাসার্ধটা হচ্ছে আর, ব্যাসার্ধটা আর একটু তো কথা বলতে নিষেধ করে। রৈখিক ভরবেগ এমভি, ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এক কথা বলতে পারি আমরা, রৈখিক কৌণিক ভরবেগ যেটা এটাকে এল দ্বারা প্রকাশ করে, তার এল সমান দাঁড়াচ্ছে এমভি আর, এটা হচ্ছে কৌণিক ভরবেগ। অর্থাৎ রৈখিক ভরবেগ যেটা ছিল তাকে যদি আমরা ব্যাসার্ধ দ্বারা গুণ করে দিই সেটা হয়ে যাচ্ছে মূলত কৌণিক ভরবেগ। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং কৌণিক ভরবেগ যদি আমরা একক বের করতে চাই, কারণ ম্যাথে তো আমাকে একক লিখতে হবে, তো এককটা মুখস্থ করার কোনো বিষয় না, এটার বিষয় নাই আর কি। এম এর একক হচ্ছে কিলোগ্রাম, ভির একক মিটার পার সেকেন্ড, এবং আর এর একক যেটা আর একক হচ্ছে মিটার। দাঁড়াচ্ছে কি, টোটাল দাঁড়াচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগকে এটা আমরা জানার চেষ্টা করলাম। এখন বোরের মডেল তখন কি বলা ছিল? বোরের দ্বিতীয় প্রস্তাবে বলা হচ্ছে যে কোনো ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান, অর্থাৎ এমভিআর, কৌণিক ভরবেগের মান h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক। পূর্ণ সংখ্যার গুণিতক অর্থ হচ্ছে এখানে n দ্বারা গুণ করতে হবে, n এর ভ্যালু পূর্ণ সংখ্যা হবে। এমভিআর সমান nh/2π। এক কথা যদি বলি, এমভিআর সমান n টা দেব উপরে, নিচে হবে 2π। এখানে দুটো হিডেন কথা আছে, এই হিডেন কথাগুলো তোমাকে জানতে হবে। এখানে n এর ভ্যালু কখনো 0 এবং ইনফিনিটি হবে না, এটা আমাদের কোথাও লেখা নেই, কিন্তু এটা একটু জানতে হবে। তাহলে এখানে n এর ভ্যালু কখনো 0 এবং ইনফিনিটি হতে পারবে না। 0 এবং ইনফিনিটি হয় না কেন? n এর ভ্যালু যদি 0 হয় তার অর্থ কক্ষপথই নাই, ইলেকট্রন থাকবে কোত্থেকে? কক্ষপথই নাই, ইলেকট্রন ঘোরার কোনো জায়গা, ইলেকট্রন তো নাই, কক্ষপথ নাই, তার মানে ইলেকট্রনও নাই। তার মানে দেখা যাবে যে সেখানে শুধু নিউক্লিয়াস অবস্থান করে। তো আমি ইলেকট্রনই নাই, তাহলে ইলেকট্রনে কি কাজ করবো? এখানে n এর ভ্যালু 0 হবে না। ইনফিনিটি যদি হয় তাহলে অসীম দূরত্বে যখন থাকে নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বল কাজ করবে না, ওই যে ভেক্টরের মাধ্যমে যেটা দেখালাম একটু একটু ঘুরতে থাকবে, এই ঘুরবেও না। যদি না ঘুরে তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি যে তার ক্ষেত্রে কিন্তু আমার কৌণিক ভরবেগই তৈরি হবে না, কারণ বেগই নাই। আকর্ষণ না করলে বেগ থাকবে না, তাহলে তার কৌণিক ভরবেগ কোথায় তৈরি হবে? এই কারণে n এর ভ্যালু কখন 0 এবং ইনফিনিটি হয় না। তাহলে তার কৌণিক ভরবেগ সম্বন্ধে প্রস্তাব ছিল এরকম, যে কোনো ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক, অর্থাৎ n এর ভ্যালু যে কোনো পূর্ণ সংখ্যা হবে, অবশ্যই নেগেটিভ হবে না, নেগেটিভ বাদ দিয়ে পজিটিভ পূর্ণ সংখ্যা হবে। এখন এইচটা কি? এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক।
এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এর একটা মান আছে, এর মান হচ্ছে 6.626 কিংবা 624 লেখা আছে অনেক বই, ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এটা এসআই এককের মান, এটা একটা সিজিএস মান পাওয়া যায়, এটা পরীক্ষাতে প্রয়োজন। 6.626 ইন্টু 10⁻27 আর্ক সেকেন্ড, এটা সিজিএস পদ্ধতির মান। এটা ই আর জি এর উচ্চারণ হচ্ছে আর্ক। হ্যাঁ, আর্ক। এখন এই মানটা আবার কোত্থেকে আসলো? এই মানটা আসার পেছনে কারণ হচ্ছে 1 জুল সমান 10⁻7 আর্ক লেখা যায়, অথবা 1 আর্ক সমান 10⁻⁻7 জুল লেখা যায়। ওইখান থেকে মূলত এখানে চলে আসছে 10⁻⁻, মূলত 7 দ্বারা আমরা গুণ করে ফেলছি, ফলে এই মানটা চলে আসে। এখন পরীক্ষাতে আমাকে হয় এই মান বসাতে হবে, নাহলে এই মান বসাতে হবে। কখন কোন মান বসাবো এটা আরেক ঝামেলা লাগে। তো ঝামেলা আমি এখন তোমাকে দূর করে দিচ্ছি। এসআই পদ্ধতি কখন ইউজ করি, সিজিএস পদ্ধতি কখন ইউজ করি, এটা আমাদের যে কোনো জায়গাতে লাগতে পারে। আমি তোমাকে এখন ক্লিয়ার করে দিই। এসআই পদ্ধতি মানে মনে রাখবো এমকেএস পদ্ধতি। এমকেএস পদ্ধতি, দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। এই তো লাইভে কজন আছে? লাইভে কেউ নাই। আচ্ছা, 5 জন আছে না? আচ্ছা, ঠিক আছে। তো দৈর্ঘ্য একক মিটার, ভর একক কিলোগ্রাম, সময় একক সেকেন্ড। যা লাইভে এখন নাই তারা কিন্তু পরের ক্লাসটা দেখে নিও। হ্যাঁ, আর সিজিএস পদ্ধতি তো সিজিএস। তবে একটা কথা বলি, লাইভ ক্লাসগুলো করলে একটা মনোযোগ থাকে, ক্লাসটা ভালো করে বোঝা যায়। আর এগুলো নোট করতে হবে, এমন না যে আমি শুধু ভিডিওটা দেখে নিলাম, তাহলে তো ক্লাস করার প্রয়োজন নাই, তাই না? তো লাইভ ক্লাস করলে একটু ভালো করে বোঝা যায়। আর তুমি যদি রেকর্ডেড ক্লাস দেখো অত মনোযোগ আসবে না। এখন লাইভে থাকার চেষ্টা করবো সব। আর লাইভ ক্লাস কখনো আমি সেটা আগের দিন অবশ্যই জানাই দেবো। সিজিএস পদ্ধতি যেটা, সেটা হচ্ছে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম এবং সময়ের একক সেকেন্ড। তো এখানে মূলত আমার কেজি, গ্রাম, সেকেন্ড এগুলো লাগে না। এই ম্যাথে মূলত আমার দৈর্ঘ্য এককটা প্রয়োজন হয়। যদি মিটার এককে দেওয়া থাকে তাহলে আমরা এসআই এককের মানটা বসাই দিব। যদি সেন্টিমিটারের দৈর্ঘ্য দেওয়া থাকে এটা আমরা আর্গে মানটা বসাবো। তা আশা করি এগুলো তোমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা এখান থেকে দুই একটা ম্যাথ করি। একটা ম্যাথ লিখো, খুব দ্রুত উঠিয়ে নাও এগুলো। আচ্ছা, আশা করি তোলা শেষ। হ্যাঁ, তো এখন আমরা একটা ম্যাথ করব। ম্যাথটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। দ্বিতীয় কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? দ্বিতীয় কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? ওকে, তো এখানে কৌণিক ভরবেগ তোমার এমভিআর পুরোটা ভ্যালু বের করতে হবে। তো সূত্র আমরা জানি এমভিআর সমান, তাহলে দ্বিতীয় কক্ষপথ, তাহলে এন এর ভ্যালু এখানে 2। এখানে কিন্তু আমাকে কোনো দৈর্ঘ্য একক দেয়া নেই, সুতরাং আমি এসআই সিজিএস যে কোনো মানটাই বসাতে পারি। আমরা এসআইটা নিয়ে কাজ করব। 6.626 ইন্টু 10⁻⁻34 ডিভাইডেড, এখানে 2 আর পায়ের ভ্যালু আমরা জানি 3.1416। ক্যালকুলেট করে যে মান আসে সেটা হবে অ্যান্সার। একক হবে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। ক্যালকুলেট করে নিও তোমরা। এরপর আমরা আরেকটা ম্যাথ করব। আমাদের এরপর আরেকটা ম্যাথ করতে হবে। এবার হচ্ছে আমাকে একটা হয়তোবা ব্যাসার্ধ দেওয়া থাকবে। ইলেকট্রন ভরের মান কিন্তু কখন দেওয়া থাকবে, মুখস্থ রাখতে হবে। 9.11 ইন্টু 10⁻31 কেজি, আর গ্রামে বসালে 10⁻28 গ্রাম। খুব দ্রুত উঠাও। এখন হয়তো একটা আর এর ভ্যালু দেওয়া থাকতে পারে। এখন আমরা আর ভ্যালু দেওয়া থাকলে ম্যাথটা কিভাবে করতে পারি? কজন আছে লাইফে? আচ্ছা, ঠিক আছে, আমরা এবার একটা ম্যাথ করি।
প্রশ্ন লিখো। হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষপথের ব্যাসার্ধ 5.291 10 to the minus 11 মিটার হলে উক্ত কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ কত? দেখি তোর পাশে দেখা যায় কি পুরোটা? হ্যাঁ, পুরোটা দেখা যাচ্ছে। ওকে, ঘূর্ণায়মান ইলেকট্রন বেগ কত? তো এখানে আমাকে মূলত ভি বের করতে হবে। তাহলে ভি সমান কি লিখবো? এখানে আমরা ভি সমান NH/2 পাই m এবং r নিচে চলে আসবে 2 পাই mr। ওকে, মান বসাতে থাকি। তাহলে এখানে n এর ভ্যালুটা হচ্ছে প্রথম কক্ষপথ, তার মানে 1। h এর ভ্যালু দেখো, এবার যেহেতু আমাকে দৈর্ঘ্য একটা মিটারে দেওয়া আছে, মিটার থাকলে অবশ্যই আমাকে এটা 34 যে মানটা জুল সেকেন্ড ওটা বসাতে হবে এসআই একক। এখন দৈর্ঘ্য একটা এসআই এককে দেওয়া আছে 6.626 × 10 to the power -34। এখানে 2 পাই ভ্যালু 3.1416। ইলেকট্রন এম এর মানটা মনে রাখতে হবে অবশ্যই, যেহেতু এখানে সবগুলো আমরা এসআই পদ্ধতিতে বসাচ্ছি, তাহলে কিলোগ্রামে বসাবো। তো 9.11 × 10 to the power -31 কেজি। এখানে কক্ষপথের ব্যাসার্ধ দিয়ে আছে 5.291 × 10 to the power -11 মিটার। ওকে, এটাকে ক্যালকুলেট করো না, ক্যালকুলেট করে যা আসে তত মিটার পার সেকেন্ড হবে आंसर। ক্যালকুলেট করে ফেলবো বসাবো। এটা आंसर আসবে 2.19 × 10 to the power 6 মিটার পার সেকেন্ড হবে এটার आंसर। এখন বলতে পারো যে ক্যালকুলেটর স্যার কিভাবে ক্যালকুলেট করে ফেললাম? এখানে একটা ম্যাজিক আছে, তোমাদের ম্যাজিক ফর্মুলাটা শিখিয়ে দিচ্ছি। এখানে ম্যাজিক ফর্মুলা হচ্ছে যে কোনো কক্ষপথ, এখানে n দ্বারা বোঝাচ্ছি কক্ষপথ, যে কোনো কক্ষপথের বেগটা দাঁড়াবে z ডিভাইডেড n। এটা হচ্ছে z হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক কক্ষপথের নাম্বার দ্বারা ভাগ করব, ইনটু 2.19 × 10 to the power 6 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার ম্যাজিক ফর্মুলা। উইদিন 5 সেকেন্ডস এ ম্যাথ হয়ে যাবে। এটা এমসিকিউতে অ্যাপ্লাই করতে হবে। এটা লিখে আন্ডা দিবে, আন্ডা, ঠিক আছে? এটা লেখা যাবে না, এটা তোমাকে ফুল ফর্মটা দিতে হবে। আমি যে কোনো ম্যাথ যখন শিখাই, ম্যাথ শেখানোর আগে অবশ্যই আমি সবসময় করি কি, আগে মূল ফরম্যাটটা আগে শিখাই, তারপরে শর্টকাটে আসি। একটা বিষয় হচ্ছে, আমাদের সারা বাংলাদেশে একটা ভুল সিস্টেম আমরা পড়াশোনা করি, সেটা হচ্ছে সব থিওরি পড়ে শেষ, লাস্টে 2 ক্লাস বরাদ্দ রাখি ম্যাথের জন্য। এভাবে কখনো ম্যাথ শেখা যায় না। থিওরির সাথে সাথে ম্যাথ তোমাকে শিখতে হবে। আমি যতদিন পড়াবো দেখবা যে প্রতিটা জায়গায় আমি থিওরির সাথে ম্যাথের সাথে পড়াই দিই। একটা বিষয় যা সেকেন্ড ইয়ার পরে খুব ভালো করে জানে, আমার ম্যাথ করার স্টাইলটা একেবারে ইউনিক। আমি আমার মতো করে ম্যাথ করি, বইয়ের মতো করে ম্যাথ করতে যাই না। এবং আমার নিয়মগুলো অনেক সহজ। তুমি চাইলে বইয়ের নিয়ম করতে পারো, অন্য কোনো স্যার নিয়ম তুমি করতে পারো, বাট আমার নিয়মগুলো অনেক সহজ এবং আমি বুঝে বুঝে ম্যাথ করতে পছন্দ করি। আমরা কোনো ট্রেডিশনাল ম্যাথ করবো না, ম্যাথটা একদম ফিল করে আমরা ম্যাথ করবো। কারণ ম্যাথে নাকি অনেকে পারে না। কেমিস্ট্রি ম্যাথ তো অনেক সহজ রে ভাই, এটা কেন পারো না তোমরা? অনেক সহজ। তো দেখো এখানে কিভাবে অ্যান্সার বের হয়ে গেছে। তো হাইড্রোজেনের জন্য পারমাণবিক সংখ্যা 1, কক্ষপথ নাম্বারটা দিয়েছে 1, তার মানে অ্যান্সার হবে এটা। ঠিক আছে? এটা তোমাকে যদি এখন বলতো হাইড্রোজেনের চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ 8.5 × 10 to the power -10, উক্ত কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রন বেগ কত, তোমরাও বের করতে পারবা। ঠিক আছে? এরকম বইয়ে 2-4টা ম্যাথ আছে, বই থেকে 2-4টা ম্যাথ করবা। যেহেতু এগুলো ব্যাকআপ ক্লাস, এই কারণে আমরা ম্যাথ একেবারে বেশি করাবো না। ব্যাকআপ ক্লাসে আমরা একটু উদাহরণ একটু কম করে দিব, কারণ তাছাড়া এতগুলো ক্লাস না আসলে পসিবল না। তা আমরা অন্তপক্ষে যেটাই হোক মূল জিনিসগুলো তোমাকে আমি ক্লিয়ার করে দেবো, অ্যাডমিশন জিনিসগুলো পড়াবো, হয়তো উদাহরণগুলো একটু করে কম দিব। হয়তো ম্যাথ মূল ক্লাসে 5টা করায়, এই ক্লাসে 5টা না করে হয়তো 3টা করালাম, এরকম। বই ম্যাথ আছে, না পারলে তো আমি আছি, আমাকে দেখে নিয়ে যাবো। তো ঠিক আছে, আমাদের এগুলো গেল। একটা বিষয় হচ্ছে ভিএন এর যেমন একটা ম্যাজিক ফর্মুলা দেখলাম, এরকম একটা আর এন এর ম্যাজিক ফর্মুলা আছে, যে কোনো কক্ষপথে ব্যাসার্ধ বের করা যায় ম্যাথ না করি। তারপর তোমার যে কোনো কক্ষপথের শক্তির ভ্যালু বের করা যায়,
এগুলো আমার শিটে দেওয়া আছে, এই ম্যাজিক ফর্মুলাগুলো কিন্তু সবগুলো আমার শিটে দেওয়া থাকে। তো শিট সবাই আশা করি সবার কাছে শিট আছে। তো ওকে, একটা জিনিস খেয়াল করো, এটা ম্যাজিক কেন বলতেছি আমি, এখানে সবচেয়ে বড় ম্যাজিক কি জানো? এই পুরো প্রশ্ন যদি খেয়াল করি, এক ব্যাসার্ধ ছাড়া এখানে কিছুই দেওয়া নেই, ব্যাসার্ধ ছাড়া কিছুই দেওয়া নাই। বড় ম্যাজিক হচ্ছে আমরা ব্যাসার্ধ ইউজই করি, ঠিক আছে, ব্যাসার্ধ আমরা এখানে ইউজই করি, ব্যাসার্ধ ইউজ না করে আনসার করে দেওয়া যাচ্ছে। যদি অ্যাডমিশনে ম্যাথ আসে তুমি এই ম্যাজিক ফর্মুলা করতে পারবা, ইন্টারমিডিয়েটে আসলে এমসিকিউ এর জন্য তুমি এটা করতে পারবা। তো আমাকে এখন থেকেই কিছু এরকম শর্টকাট প্রসেস জানা থাকতে হবে, জানলে আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে, আমি অ্যাডমিশনের জন্য অনেকটা কিছুটা আমরা এগিয়ে থাকি। তো ঠিক আছে, আমাদের দ্বিতীয় প্রস্তাবটা শেষ, এখন আমি 3 নম্বরে আসি। তিন নম্বরটা ছিল শক্তি শোষণ বা বিকিরণ সংক্রান্ত মতবাদ বা প্রস্তাব। শক্তি শোষণ বা বিকিরণ সংক্রান্ত প্রস্তাব, এই প্রস্তাবটা আসলে কেমন? আমরা দুটা কক্ষপথ ধরে নিচ্ছি আলোচনা সুবিধার্থে, একটা নিম্নতম কক্ষপথ, একটা উচ্চতম কক্ষপথ, 2 আর 3 ধরলাম, এটা আলোচনা সুবিধার্থে, যে কোনো কিছু নিলেই হতো। একটা ইলেকট্রন এখানে বসে আছে, তার খুবই শখ হচ্ছে সে একটু উপরের দিকে বেড়াতে যাবে। তো যদি উপরের দিকে বেড়াতে যেতে চাই, ঊর্ধ্ব আকাশে যদি গমন করতে চাই, তাকে হেলিকপ্টার উঠতে হবে, তাহলে তাকে তার ভাড়া গুনতে হবে। তার ইলেকট্রন যদি নিচ থেকে উপরে উঠতে চাই, তাকে একটা এখানে ভাড়া গুনতে হবে, মানে এখান থেকে একটা বাইরে থেকে কিছু টাকা পয়সা নিয়ে আসতে হবে, অর্থাৎ বাইরে থেকে এখান থেকে একটা এনার্জি অ্যাবজর্ব করবে, কিছু শক্তি শোষণ করবে। এইচ নিউ হচ্ছে শক্তি, এটা প্লাঙ্কের সমীকরণ। ই সমান এইচ নিউ, এটা হচ্ছে প্লাঙ্কের সমীকরণ। আবার নিউ সমান লেখা যায় সি বাই ল্যামডা, তাহলে এখান থেকে লিখতে পারি ই সমান এইচ সি বাই ল্যামডা। এগুলো কিন্তু প্লাঙ্কের সমীকরণ, ঠিক আছে, দুইটা প্লাঙ্কের সমীকরণ। আচ্ছা যাই হোক, এখন একটা বিষয়, এই যে নিউ সমান, এটা কিন্তু এই চিহ্নটা না হচ্ছে নিউ, নিউ দ্বারা বোঝায় কম্পাঙ্ক, এই নিউ দ্বারা বোঝায় কম্পাঙ্ক, ওই যে নিউ মার্কেট আছে না, সেই নিউ। এটা কি করবো, 9 মতো করে লিখবো, 9 মাথাটা কেটে লিখবো। এই একটা হচ্ছে নিউ বার, এর মাথাটা বার দিলে সেটা বোঝায় তরঙ্গ সংখ্যা, এর দ্বারা বোঝায় তরঙ্গ সংখ্যা। নিউ দ্বারা বোঝায় কম্পাঙ্ক, নিউ বার দ্বারা বোঝায় তরঙ্গ সংখ্যা। আর এইচ নিউ মানে শক্তি, তার মানে সে একটা শক্তি অ্যাবজর্ব করবে, যখন নিচ থেকে উপর উঠবে সে একটা শক্তি অ্যাবজর্ব করবে। আবার কোন একটা ইলেকট্রন যদি উপর থেকে নিচে নেমে আসতে চাই, তার খুব শখ হলো দরিদ্রদের দুঃখ কষ্ট দেখতে চাই, মানে এটা হচ্ছে বাংলাদেশের, আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রীরা অত্যন্ত ভালো মানুষ, এনারা সবসময় আমাদের জন্য কাজ করে যায়। উপর থেকে নিচে নেমে আসার সময় কি করে, প্রচুর অর্থ করে নিয়ে এসে মানুষের মধ্যে বিলাই দিয়ে যায়, অত্যন্ত ভালো তারা, ঠিক আছে। তো তারা যেহেতু অত্যন্ত ভালো, তাহলে কি করবে, এখান থেকে সে একটা কিছু রিলিজ করবে, টাকা পয়সা দিয়ে যাবে, তারপরে সে একটা শক্তি এখান থেকে বিকিরণ করবে। তাহলে ইলেকট্রন নিচ থেকে উপরে উঠলে শক্তি শোষণ করে, উপর থেকে নিচে নামানো শক্তি সেই ক্ষেত্রে বিকিরণ করে। এখন এই যে শোষিত বা বিকৃত শক্তির পরিমাণটা কত হবে, শক্তি শোষণ বা বিকিরণ এর মানটা কত হবে, এই মানটা কেমন হবে, তুমি একটু নর্মাল একটু জিনিস দেখাই, আলোচনার সুবিধার্থে আমি লিখতেছি, যদিও মাইনাস মান হয়, আমি আলোচনার সুবিধার্থে লিখতেছি, এটা 10 একক, এটা 20 একক। তাহলে এখানে শক্তির পার্থক্য কত, শক্তির পার্থক্য ডিস্টেন্সটা কিন্তু এখানে কত, ডিফারেন্সটা এখানে কত, 10 একক হচ্ছে শক্তির পার্থক্য। তো যতটুকু শক্তি পার্থক্য থাকে ওই পরিমাণ শক্তি তাকে শোষণ করতে হবে, এবং ওই পরিমাণ শক্তি সে বিকিরণ করবে। এই মানটা তখন আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখবো হচ্ছে দুটো কক্ষপথের মধ্যবর্তী শক্তির ব্যবধান, অর্থাৎ ডেল্টা ই। ডেল্টা ই সমান কি লিখবো, E3 মাইনাস E2, অর্থাৎ যেটা শক্তি বেশি সেটা আগে, তারপর ওখান থেকে শক্তিটা বাদ দিতে হবে। তার মানে এই যে ইলেকট্রন শক্তি শোষণ কিংবা বিকিরণ করে, এই শোষিত কিংবা বিকৃত শক্তির মান কক্ষপথ দ্বয়ের মধ্যবর্তী শক্তির ব্যবধানের সমান। শোষিত বা বিকৃত শক্তির মান কক্ষপথ দ্বয়ের মধ্যবর্তী ব্যবধানের সমান। ঠিক এই কথাটাই এই বিজ্ঞানী বোর্ড তার 3য় প্রস্তাবে বলে গেছেন, যে শক্তি শোষণ বা বিকিরণ সংক্রান্ত যে প্রস্তাব, সেখানে এটা বলে গেছেন ইলেকট্রন নিচ থেকে উপরে উঠলে শক্তি শোষণ করে, উপর থেকে নিচে নামলে শক্তি বিকিরণ করে। এই শোষিত কিংবা বিকৃত শক্তির মান কক্ষপথ দ্বয়ের, মানে দুটা কক্ষপথের মধ্যবর্তী শক্তির ব্যবধান, এর একটা শক্তি নির্দিষ্ট শক্তি থাকে, ওর একটা শক্তি থাকে, এই দুটা শক্তির ব্যবধানের সমান হবে। এই ব্যবধানে যেটা মধ্যবর্তী শক্তির ব্যবধানের সমান হবে। আমি একটু আরেকবার বলি, ইলেকট্রনের শোষিত এবং বিকৃত শক্তির মান কক্ষপথ দ্বয়ের মধ্যবর্তী শক্তির ব্যবধানের সমান। তাহলে ডেল্টা ই সমান আমরা লিখতে পারি
ই হাই মাইনাস ই লো, সবসময় উচ্চ থেকে নিম্নটা বাদ দিতে হবে। ইলেকট্রন নিচ থেকে উপরে যাক কিংবা উপর থেকে নিচে আসুক, সবসময় উচ্চ মাইনাস চিহ্ন, মানে উচ্চতম কক্ষপথ শক্তি আগে, নিম্নতম কক্ষপথ শক্তিটা দিতে হবে পরে। আর যত উচ্চতম কক্ষপথ দিকে আমরা যেতে থাকবো তার শক্তির মান তত বৃদ্ধি পায়। এটা প্রথম প্রস্তাবে যদি আমার বলা উচিত ছিল, তখন তো মিস্টেক হয়ে গেছে। তো যত যত আমরা উপরের দিকে যেতে থাকি তার শক্তির মান তত বাড়ে। তো এই যে ডেল্টা ই সমান আমরা কি জানি, এইচ নিউ, এখান থেকে আমরা লিখতে পারি এইচ নিউ, ওখান থেকে আমরা লিখা যায় এইচ সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা। তো এই তো এটা হচ্ছে আমাদের তৃতীয় প্রস্তাব ছিল। সেই তৃতীয় প্রস্তাব সংক্রান্ত এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, একটু আমরা ম্যাথ করি। আমরা একটা ম্যাথ করব, আশা করি সবার তোলা শেষ। এখন আমরা একটা ম্যাথ করব, সিরিজ ম্যাথ। এই ম্যাথের মধ্যে সকল ম্যাথই আছে। এটা তৃতীয় কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ। এখানে তৃতীয় কক্ষপথ শক্তির মানটা দেওয়া আছে 2.41 ইন্টু 10⁻⁻12 আর্ক, অর্থাৎ এবার মানটা দিয়েছে সিজিএস পদ্ধতিতে। এখানে মানটা 5.42 ইন্টু 10⁻⁻12 আর্ক। এই দুটো কক্ষপথে শক্তির মান দেওয়া আছে। বললো তৃতীয় কক্ষপথ থেকে ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে নেমে আসলে ক্ষেত্রে শক্তি যে বিকিরণ ঘটবে, সেই ক্ষেত্রে তার প্রথম বিষয় হচ্ছে কত শক্তি বিকিরিত হবে। 2 নম্বর প্রশ্ন যেটা, বিকৃত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। 3 নম্বর, বিকৃত শক্তির কম্পাঙ্ক কত হবে। আপাতত 3টা করলে হবে। তো ম্যাথটা মূলত বাংলাতে বলে, এখন যেহেতু আসলে লাইভ ক্লাস তো বাংলায় ক্লাস হলে হয়তো বলতাম আস্তে আস্তে, তোমরা লিখে নিতা। তো আমি সব কিছু এখানে লিখে দিলাম। ম্যাথ কিভাবে থাকবে আমি একটু বলি। তোমাকে বলবে একটি ইলেকট্রনের দ্বিতীয় এবং তৃতীয় কক্ষে শক্তির মান যথাক্রমে এত এবং এত। ইলেকট্রনটি তৃতীয় কক্ষ থেকে দ্বিতীয় কক্ষে নেমে আসলে তোমাকে বিভিন্ন প্রশ্ন দিতে পারে। প্রশ্ন দিতে পারে বিকৃত শক্তির মান কত, প্রশ্ন দিতে পারে বিকৃত শক্তির তরঙ্গদৈর্ঘ্য কত, বিকৃত রশ্মি, প্রশ্ন দিতে পারে বিকৃত রশ্মির কম্পাঙ্ক কত, এসব বলতে পারে। তো চলো আমরা শুরু করি। তো আমরা যে এই সূত্রটা অ্যাপ্লাই করবো, 1 নম্বর হচ্ছে আমাকে বললো যেটা, 1 নম্বর আমাকে বললো যে এখানে মূলত শক্তির মান কত, বিকৃত শক্তির মান কত। তো বিকৃত শক্তির মান ডেল্টা ই, ডেল্টা ই সমান আমরা কি জানি, উচ্চ মাইনাস চিহ্ন, এই যে ওটা উচ্চ শক্তি স্তর, এটা নিম্ন শক্তি স্তর, তাহলে এটা মাইনাস, এটা লিখতে হবে। তাহলে এখানে লিখবো 2.41 ইন্টু 10⁻⁻12 সূত্রে মাইনাস, দেন এখানে 5.42 ইন্টু 10⁻⁻12 ক্যালকুলেট করে ফেলবো। যে মান আসে তত, যেহেতু আর্ক ছিল তাহলে আর্ক এককে হবে অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার। ম্যাথটা হবে কিন্তু ভুল হবে। এই ম্যাথে কিছু কিছু হিডেন কথা থাকে যেগুলো কখনো প্রশ্ন দেওয়া থাকবে না। এখানে তোমাকে অবশ্যই মাইনাস দিতে হবে, এখানে অবশ্যই মাইনাস দিতে হবে, না দিলে ম্যাথ ভুল। একটু আগে কি তোমার মনে হয় যে আমরা বেকার শিখে আসছি যে ইলেকট্রন পরমাণু থাকাকালীন বা কক্ষপথ থাকাকালীন তার শক্তিমান ঋণাত্মক হয়। যেহেতু কক্ষপথে আছে তার শক্তিমান অবশ্যই ঋণাত্মক ধরতে হবে, কিন্তু প্রশ্নটা ঋণাত্মক দেওয়া থাকে না। দেওয়া থাকলে তোমার সেদিন তোমার ভাগ্যটা খুব ভালো। ম্যাক্সিমাম ক্ষেত্রে শক্তিমান ঋণাত্মক দেওয়া থাকবে না, আর যখন তুমি ঋণাত্মক দিবে না অ্যান্সারটা ভুল হবে, অ্যান্সার ঠিক হবে। এই দুইটা ডিফারেন্স যেহেতু বের করতেছি আমরা, অ্যান্সার কিন্তু ঠিকই হবে, কিন্তু তোমার প্রসিডিউরটা পুরোটাই ভুল। ম্যাথ কিন্তু কেটে দিতে পারে। তো এখানে মাইনাস কেন দিচ্ছি, একটু কালার পেন দিয়ে এগুলোকে লিখে রাখবে, যাতে তুমি 6 মাস পর তোমার যেন মনে থাকে। পারলে একটু লিখে রাখো যে ইলেকট্রন কক্ষপথ বা পরমাণু থাকলে তার শক্তিমান ঋণাত্মক হয়, একটু লিখে রেখো। ওকে, এটা ক্যালকুলেট করে নেবো। 2 নম্বর আসি। 2 নম্বরে বললো তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। তো তরঙ্গ দৈর্ঘ্য কত হবে যদি বের করতে চাই, তো আমরা যে এই সূত্র দিয়ে বের করতে পারবো, ডেল্টা ই সমান এইচ সি বাই ল্যামডা। ডেল্টা ই অলরেডি বের করে আসছে, ডেল্টা ই সমান এইচ সি বাই ল্যামডা। এখন এখানে ল্যামডাটা বের করতে হবে, তো ল্যামডা সমান এইচ সি বাই ডেল্টা ই। তাহলে চলো মানটা বসাই। তো ডেল্টা ই মান এখানে যা আসুক তত আগে পাইছিলাম আমরা, মান বসাই দিব। এইচ এর ভ্যালু এখানে অবশ্যই ওই যে -27 যেটা, সেটা বসাইতে হবে, কারণ এটা সবগুলোই সিজিএস পদ্ধতি। 6.626 ইন্টু 10⁻⁻27। আলোর বেগটা কত বসাবো, আলোর বেগ কত, 3 × 10⁸, তাই না? 3 × 10⁻, এখানে 10 বসাতে হবে, 8 বসালে ভুল।
আমি যখন ম্যাথগুলো করা আমার কাছে ম্যাথগুলো সাজানো থাকে, আমরা অ্যাডমিশনের ক্লাস নিতে আমাদের কাছে আগে থেকে ম্যাথগুলো সাজানো থাকে, কোন ম্যাথগুলো ভুল হতে পারে, ঠিক কোথায় ভুল হতে পারে, আমরা ঠিক ওই ধরনের উদাহরণগুলো ক্লাসে করে। এই হজর বলার উপরে ম্যাথ করে লাভ নেই। থিওরি শিখবো, তার সাথে সাথে ম্যাথ করবো, এতে থিওরিটাও যেমন আমার পাকাপোক্ত হবে, ম্যাথগুলো সাথে সাথে শিখে ফেললাম। লাস্টে 2 ক্লাসে ম্যাথ করবো, এই ধারণাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তাহলে এখানে 10^10 হবে, এটা একটু মার্ক করে রাখো। কেন 10^10 হচ্ছে? 3×10^8 যেটা, এটা মিটার পার সেকেন্ড, তার একটা এসআই পদ্ধতির মান। কিন্তু এখানে আমরা বসাচ্ছি সিজিএস, এই কারণে 10 হবে। ক্যালকুলেট করে ফেলবা, যত আসে তার তত সেন্টিমিটার হবে অ্যান্সার, সেন্টিমিটার হবে এখানে অ্যান্সার। এই তো আমরা 2টা ম্যাথ করে ফেললাম, আশা করি বুঝতে পারছি। একটা বিষয় যে কোনো জায়গায় যদি না বুঝি, আবার বলি আমি বারবার, ক্লাস রেকর্ডটা 24 ঘন্টা থেকে যাবে, এর মধ্যে যে কোনো সময় বের করে ওই জায়গাগুলো একটু ক্লিয়ার করে নিবা। তারপরে কোনো সমস্যা হলে আমাকে ইনবক্সে নক করে, আমি আছি। এবার আসি 3 নম্বর। 3 নম্বর আমাকে বললো তার কম্পাঙ্ক কত, তাহলে যে এই সূত্র দিয়ে ম্যাথ করতে হবে। এবার ডেল্টা ই সমান এইচ নিউ, তো নিউ সমান তাহলে কি লিখতে পারি, ডেল্টা ই বাই এইচ। তো ডেল্টা ই মান আগে বের করে আসছে, এইচ এর মান তো হচ্ছে 6.626, আগে যেহেতু ছিল তার আগের মানটা বসাবো। ক্যালকুলেটর যা আসে তত এখানে পার সেকেন্ড হবে। পার সেকেন্ড মানে হচ্ছে হার্টজ, সরি, পার সেকেন্ড মানে মূলত হার্টজ। হ্যাঁ, পার সেকেন্ড মানে হার্টজ, হার্টজ হবে অ্যান্সার, এটা অ্যান্সার। এই হচ্ছে আমাদের মূলত বোরের পরমাণু মডেল সংক্রান্ত 3টা প্রস্তাব এবং তার ম্যাথ আমরা করার চেষ্টা করলাম। আমরা সব মিলে ঝিলে মোটামুটি 5টা, ওইদিকে টোটাল মিলে আমরা 6টা ম্যাথ করার চেষ্টা করলাম। দেখো, একটা টপিক থেকে যদি আমি 6টা ম্যাথ করতে পারি, তো তুমি এখন চিন্তা করো, লাস্টে যখন 2 ক্লাসে ম্যাথ করবো, আমার বিশ্বাস সর্বোচ্চ তুমি 10টা ম্যাথ করতে পারবে, বেশি না। তো পুরো একটা চ্যাপ্টার থেকে 10টা ম্যাথ আমি শিখবোটা কি? কিন্তু দেখো, আমি একটা টপিক থেকে কিন্তু অনেকগুলো ম্যাথ করলাম। এই কারণে থিওরির সাথে সাথে ম্যাথ করলে আমাদের ম্যাথ করাও তাড়াতাড়ি হবে, সব কিছু তাড়াতাড়ি হবে। আরেকটা বিষয় হচ্ছে, অন্য স্যারের যদি এই চ্যাপ্টার শেষ করতে 28টা ক্লাস লাগে, সেখানে আমার হয়তো 32-33টা ক্লাস লাগে, কারণ আমি ম্যাথ করাই অনেকগুলো করে। একটা হচ্ছে অ্যাডমিশনটা আমি এক্সট্রা করে পড়াই, এই কারণে আমার একটু ক্লাসগুলো কিন্তু সংখ্যাটা একটু বেশি লাগবে, এটা মাথায় রাখতে হবে। আর হইচই কিছু নাই যে স্লো পড়াচ্ছে নাকি বোধহয় শেষ হয় কিনা, তোমাকে সেই চিন্তা করতে হবে না। আমার অনেক ছেলেপেলে আমার কাছে পড়ে, সবার কথা আমি চিন্তা করি। তো আমি সিলেবাস শেষ হবে না এই ধরনের কথাবার্তা, জাস্ট গুজব এগুলো উড়িয়ে দিবা। তো ওকে, আমাদের বোরের পরমাণু মডেল আমরা পড়ে ফেললাম। আমাদের বোরের পরমাণু মডেল 3টা প্রস্তাবই ছিল। এখন আমরা বোরের পরমাণু মডেলের কিছু সফলতা এবং ব্যর্থতা নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? সফলতা এবং ব্যর্থতা। তো সফলতা একটু মুখেই বলি, আর ব্যর্থতাগুলো আমরা একটু বুঝাবো। বোরের মডেলের প্রথম সফলতা হচ্ছে যে এর আগ পর্যন্ত কেউ কক্ষপথ সম্পর্কে ধারণা দিতে পারেনি। ফার্স্ট বিজ্ঞান বোর সে কক্ষপথ সম্পর্কে ধারণা দেন বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেল, যেটা রাদারফোর্ডের পরমাণু মডেল বলে ইলেকট্রন নিউক্লিয়াস কেন্দ্র করে ঘুরে, কিভাবে ঘুরে, কোন কক্ষপথে ঘুরে, সবকিছু বলেন। প্রথম বিজ্ঞান নিউজ বসে বলে যে বৃত্তাকার কক্ষপথে ঘুরে, এটা তার কিন্তু একটা বিশাল একটা সফলতা। এরপরে সে বর্ণালীর একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, যেটা আগে কোনো বিজ্ঞানী বর্ণালী ব্যাখ্যা দিতে পারেন। তো এরকম কিছু সফলতা থাকে, তোমরা বই থেকে পড়ে নিবা। রাদারফোর্ড আর বোর পাশাপাশি একটু পড়ে ফেলতে হবে। এবং আমি যে শীটটা দিয়ে ফেলছি তোমাদের, ওই শীটে দেখবা যে বোর এবং রাদারফোর্ডের পাশাপাশি কিছু আলোচনা করা আছে। শীটটা থেকে একটু সুন্দর করে পড়ে নিবা। অবশ্যই বই পড়তো, বই সবার আগে, এরপর আমার শীট আগে না, মূল বই সবার আগে, এরপরে আমার শীটটা পড়বা। মূল বই, শীট আর খাতা, লেকচার যেটা তুমি উঠাচ্ছ, এই 3টা কম্বাইন করে বললে তোমার পড়াশোনাটা খুব ভালোভাবে কাভার হবে। আর যখন এগুলো শেষ, তখন সাথে সাথে প্রতিটা শীটের পেছনে আমি কিন্তু প্রিভিয়াস বিভিন্ন বোর্ডের কোশ্চেন, বুয়েট মেডিকেল কিংবা ভার্সিটি কোশ্চেনগুলো দিয়ে ওগুলো সলভ করতে হবে, তারপর তো আমরা সলভ ক্লাস নিব। তো এখন আমরা যেটা পড়বো সেটা তার সীমাবদ্ধতাগুলো নিয়ে একটু আলোচনা করি, কারণ তার সফলতা অনেক কিছু আছে, বোঝাতে এমন কিছু নয়, বা সীমাবদ্ধতাগুলো একটু আলোচনা করা প্রয়োজন। তো সীমাবদ্ধতা হচ্ছে প্রথম যেটা, মানে আমি শুধু গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতাগুলো আলোচনা করতেছি, 2 থেকে 3টা আলোচনা করবো, বাদ বাকিগুলো তোমরা বইতে পড়তে হবে, ওগুলো বুঝতে পারবা। আর যেগুলো বোঝা যাচ্ছে না আমি সেগুলো একটু বুঝাই। তো এখানে প্রথম সীমাবদ্ধতা হচ্ছে বোরের মডেল বর্ণালী ব্যাখ্যা দেয়। বর্ণালীটা কি? এই যে ইলেকট্রন উপর থেকে নিচে উঠলো বা নিচ থেকে উপরে উঠলো, এখানে তো আলোর ঝলকানি দেখা যেতে পারে, এগুলো মূলত বর্ণালী। আমরা এই
পরে ইন টোটাল আমরা ইন ডিটেল পড়ে ফেলবো সেটা। তো এই বর্ণালী মূলত হাইড্রোজেন পরমাণুর জন্য শুধু বোরের মডেলটা প্রযোজ্য। হাইড্রোজেন কিংবা হাইড্রোজেন সদৃশ অর্থাৎ এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য বোরের মডেল প্রযোজ্য। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য বোরের মডেল প্রযোজ্য নয়। এটা একটা সীমাবদ্ধতা যে কেবল একটা ইলেকট্রন থাকে এরকম পরমাণুর জন্য বোরের মডেল প্রযোজ্য। একের অধিক ইলেকট্রন থাকলে সেখানে বোরের মডেল প্রযোজ্য হয় না। এটা তার কিন্তু সীমাবদ্ধতা। এখান থেকে অ্যাডমিশনে কিন্তু প্রশ্ন আসে। তো এখানে দুইটা বিষয়, সীমা কার জন্য প্রযোজ্য কার জন্য প্রযোজ্য নয়। কাদের জন্য প্রযোজ্য? হাইড্রোজেন একটা ইলেকট্রন থাকে, লিথিয়াম 2+ একটা ইলেকট্রন থাকে, হিলিয়াম যদি প্লাস করা সম্ভব হয়, আমাদের বলছি প্লাস করা সম্ভব, এখানে একটা ইলেকট্রন থাকে, এগুলোর জন্য প্রযোজ্য। কিন্তু প্রযোজ্য নয় কাদের জন্য? প্রযোজ্য নয় কাদের জন্য? যেমন ধরো H+ দিয়ে আছে, এখানে কোনো ইলেকট্রনই নাই, এটার জন্য প্রযোজ্য নয়। লিথিয়াম শুধু প্লাস দিয়ে আছে, তার মানে এখানে ইলেকট্রন আছে দুইটা, প্রযোজ্য নয়। শুধু হিলিয়াম ইলেকট্রন দুইটা, প্রযোজ্য নয়। বেরিলিয়াম 2+ ইলেকট্রন এখানে আছে দুইটা, প্রযোজ্য নয়। তাহলে একটা মাত্র ইলেকট্রন আছে এরকম মৌলগুলোর ক্ষেত্রে বা পরমাণুর ক্ষেত্রে এই বোরের মডেলটা প্রযোজ্য। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে বোরের মডেল প্রযোজ্য নয়। এখানে অ্যাডমিশন প্রশ্ন আসবে, নিচে কোনটির জন্য বোরের মডেলটা প্রযোজ্য নয়, অপশন খুঁজে বের করতে হবে, অথবা কোনটার জন্য বোরের মডেল প্রযোজ্য, অপশন খুঁজে বের করতে হবে। আশা করি এগুলো আমরা পারবো। এটা কিন্তু একটা সীমাবদ্ধতা যে এগুলোর ক্ষেত্রে তার মডেলটা প্রযোজ্য হয় না। সেকেন্ড যে বিষয়টা, বর্ণালী, ওই যেটা বললাম যে একটা মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে কিন্তু সে বর্ণালী ব্যাখ্যা দিতে পারে, এগুলোকে বর্ণালী ব্যাখ্যা দিতে পারবে, কারণ প্রত্যেকেই ইলেকট্রন আছে একটা। হাইড্রোজেন কিংবা হাইড্রোজেন সদৃশ যে সকল তোমার মৌল কিংবা আয়ন পাওয়া যাবে, এগুলোর ক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যা দিতে পারবে না, কারণ এখানে একাধিক ইলেকট্রন আছে। তো বোরের মডেলে যখন আমরা পড়ে আসলাম, তখন একটা জিনিস খেয়াল করলাম যে ইলেকট্রনগুলো নিচ থেকে উপর দিকে চলে আসে, উপর থেকে আসে, একটা রেখা তৈরি হয়। তাহলে প্রকৃতপক্ষে বোরের মডেল অনুসারে একটা মাত্র রেখা তৈরি হওয়ার কথা ছিল বর্ণালীতে, কিন্তু বাস্তবে দেখা যায় এই বর্ণালীটা অনেকগুলো সূক্ষ্ম ভাগে বিভক্ত হয়ে যায় তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী যে সূক্ষ্ম রেখা যে ভাগ হওয়ার যে ঘটনা, এই জিনিসটা আমাদের জানতে হবে। তার মানে দেখা যাচ্ছে বর্ণালী নিরবিচ্ছিন্ন হওয়ার কথা ছিল, কিন্তু নিরবিচ্ছিন্ন না হয় বিচ্ছিন্ন হয়, মানে ভাগ হয়ে যায়। ভাগ হয় দুইটা জিনিসের প্রভাব, একটা বলে তড়িৎ ক্ষেত্র, একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের প্রভাব। তো এগুলোকে স্টার্ক প্রভাব এবং জিমান প্রভাব নামে আমাদের কাছে পরিচিত। জিমান প্রভাব, জিমান প্রভাবটা হচ্ছে পরীক্ষা আসতে পারে। জিমান প্রভাব এটা একবার সহজ জিনিস। জিমান প্রভাব হচ্ছে চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালীর সূক্ষ্ম রেখায় ভাগ হওয়ার ঘটনাকে বলে জিমান প্রভাব। আবার বলছি, চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালীর সূক্ষ্ম রেখায় বিভক্তর ঘটনাকে বলা হয় জিমান প্রভাব। তাহলে এটা ঘটে মূলত চুম্বক ক্ষেত্রের প্রভাব। এটা ঘটবে চুম্বক ক্ষেত্রের প্রভাব। চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালীর সূক্ষ্ম রেখায় বিভক্ত ঘটনাকে বলে জিমান প্রভাব। ধরেন এটা একটা বর্ণালী এরকম হওয়ার কথা ছিল, যে মাত্র এখানে আমরা চুম্বক ক্ষেত্র স্থাপন করলাম, এটা করবে কি যাওয়ার সময় বিভিন্নভাবে ভাগ হয়ে যাবে। যদি আমরা এইসব জায়গায় আসলে ছবি আঁকতে পারবো না, আমার শীটে এগুলো ভালো করে দেওয়া আছে, নেটে সার্চ দিলেও দেখতে পারবো। তো দেখা যাচ্ছে বর্ণালীটা কিন্তু ভাগ হচ্ছে চুম্বক ক্ষেত্রের প্রভাবে। এই ধরনের ঘটনাকে বল জিমান প্রভাব। আমি আবারও বলছি, এক্সাক্ট বিষয়টা কিন্তু এরকম না, আমি জাস্ট জিনিসটা বোঝানোর জন্য, কারণ আমার ছবি আঁকা অতটা ভালো না, জাস্ট মূল থিমটা তোমাকে বোঝানোর জন্য আমি আঁকছি, কিন্তু আসলে পুরো ঘটনাটা এরকম না। কিছু ভাগ হয়, পট্টি তৈরি হয়, কিছু পট্টি ব্যান্ড তৈরি হয়। আচ্ছা, প্রয়োজনে আমি এগুলোর তোমাদেরকে পিকচার আমি সেন্ড করবো। তো মোটামুটি আমি বোঝানোর চেষ্টা করছি। আবার বলছি, প্রকৃত চিত্র এরকম না, কিন্তু আমি মোটামুটি বোঝানোর জন্য এরকম লিখলাম। এই বর্ণালীটা চুম্বক ক্ষেত্রের প্রভাব ভাগ হয়ে গেল, এই ঘটনাকে বলছে জিমান প্রভাব। আরেকটাকে বলে স্টার্ক প্রভাব। স্টার্ক প্রভাব, তো স্টার্ক প্রভাবটা হচ্ছে মূলত সেম জিনিস, তড়িৎ ক্ষেত্রের প্রভাবে যদি ভাগ হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা মনে রাখবো এরকম, তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালীর সূক্ষ্ম রেখায় বিভক্তর ঘটনাকে বলা হয় স্টার্ক প্রভাব। তড়িৎ ক্ষেত্রের প্রভাবে, এবার সেম সংজ্ঞা, শুধু এখানে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রের প্রভাবে
বর্ণালীর সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত ঘটনাকে বলে স্টার্ট প্রভাব। ধরুন এটা একটা বর্ণালী ছিল, অথবা এটা একটা বর্ণালী, এখানে করলে কি কিছু তড়িৎ ক্ষেত্র এখানে অ্যাপ্লাই করবো না, যেভাবে অ্যাপ্লাই করবো দেখা যাবে এটা ভাগ হয়েছে, হয়তো এরকম ভাগ। আবার বলছি প্রকৃত চিত্র এরকম না, আমি শুধু থিমটা বুঝাচ্ছি এখানে যে বর্ণালীটা ভাগ হয়ে যাচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রভাব। এটা হচ্ছে তোমার চুম্বক ক্ষেত্র, এখানে বি দ্বারা চুম্বক ক্ষেত্রকে প্রকাশ করে আমরা দেখে আসছি, অথবা 9 দেখে আসছি। বি দ্বারা চুম্বক ক্ষেত্র বোঝাই, ই দ্বারা বোঝায় ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। তাহলে বর্ণালীর মূলত বোরের মতবাদ অনুসারে বর্ণালী একটা নিরবিচ্ছিন্ন রেখা পাওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে দেখা যায় নিরবিচ্ছিন্ন বরং এটা বিচ্ছিন্ন রেখা, ভাগ হয়ে যায়। তাহলে এটা কিন্তু তার একটা সীমাবদ্ধতা, জীবন প্রভাব এটা চুম্বক ক্ষেত্র প্রভাব ভাগ হয়, স্টার্ক প্রভাবটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রভাব ভাগ হয়। এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা আজকে মূলত যেটা পড়লাম বোরের মডেল, পরমাণু মডেলের টোটাল আমরা 3টা যে মত প্রস্তাব ছিল সেই 3টা প্রস্তাব পড়লাম, কিছু ম্যাথ করলাম, অ্যাডমিশন কিছু জিনিস জানলাম, বইয়ের বাইরে অনেক এক্সট্রা তথ্য জানছি। তোমরা বই পড়লে বুঝতে পারো যে আমি কতটা ডিপলি পড়ার চেষ্টা করছি। বইয়ে তেমন কিছু লেখা নাই, আমি অনেক ডিপলি পড়ার চেষ্টা করছি, তোমরা একটু বই খুলে বুঝতে পারবো। আর সীমাবদ্ধতাগুলো আমরা পড়লাম, সফলতাগুলো পড়ে নিতে বলছি আমি। সীমাবদ্ধতার ভিতরে গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতাগুলো শুধু আমরা একটু আলোচনা করলাম, আর যেগুলো আছে সেগুলো বইগুলো বুঝতে পারবা। তো আজকে এই পর্যন্তই, বাকিটা আপডেট